পদ্মায় শেষ রোড স্ল্যাবের মাধ্যমে দৃশ্যমান হলো পূর্ণাঙ্গ সেতু। নির্ধারিত সময়ের মধ্যেই চালুর আশা কর্তৃপক্ষের। মহামারীর ছোবলে ব্যবসা হারিয়েছে নির্মাণ সংশ্লিষ্ট খাত। কাঁচামাল আমদানি ও জাহাজীকরণে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সিনোফার্মার ৬ কোটি ডোজ টিকা এলে বিশেষ সুবিধা পাবেন পোশাক শ্রমিকরা, বললেন মন্ত্রিপরিষদ সচিব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। সুপারস্টার গ্যাং সুইচ, আভিজাত্যের প্রতীক। পদ্মায় বসল সবশেষ রোড স্ল্যাব। সকাল 10:15টার দিকে শেষ হয় কাজের জটিল এই অংশ। ফলে এর উপর দিয়ে গাড়ি চালানোর জন্য বাকি রইল পিচ ঢালাই, সাইড ওয়াল নির্মাণ, সেবা সংযোগ সহ কয়েকটি আনুষঙ্গিক কাজ। সেতু কর্তৃপক্ষ আশা করছে সব শেষ করে 2022 সালের মে মাসের মধ্যেই সম্ভব হবে চালু করা। আরও জানাচ্ছেন ইকবাল হাসান। 10 ডিসেম্বরের কুয়াশাচ্ছন্ন সকাল এক অনন্য মাইল ফলক ছিল পদ্মা সেতুর জন্য। কারণ সেদিনই মাওয়া জাজিরার দুই পাড়কে এক করে মাথা উঁচু করে দাঁড়ায় 30,000 কোটি টাকার স্বপ্নের প্রকল্পটি। এরপর প্রায় 8.5 মাসের ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে আরও এক নতুন মাত্রা পেল পদ্মা। শেষ হলো গাড়ি চলাচলের উপযোগী করতে প্রায় 3,000 রোড স্ল্যাব বসানোর মতো জটিল কাজ। আর আগেই শেষ হয়েছে রেল স্ল্যাব বসানোর কাজ। এর মাধ্যমে পদ্মা সেতুর দুই তীরে রাস্তার সংযোগ স্থাপিত হয়ে গেল। জটিল কোনো কাজ বাদ নাই। সেখানে এগুলো আসলে ভলিউমের কাজ, অনেকগুলা, কোথাও অনেক লম্বা, কোনোটা 100 কিলোমিটার, কোনোটা 22 কিলোমিটার, কোনোটা 20 কিলোমিটার, এই ধরনের কাজ, কিন্তু জটিল কোনো কাজ না। কাজেই যার জন্য আমরা মনে করি যে আমরা যে টার্গেট দিয়েছি এটা অ্যাচিভ করা সম্ভব। 2015 সালের 12 ডিসেম্বর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর প্রায় 2.25 বছর পর শরতের সাদা মেঘ আর কাশফুলের স্নিগ্ধতার মাঝে তোলা হয় প্রথম স্প্যান। এরপর নিয়মিত বিরতি দিয়ে কেবলই এগিয়ে চলা। মাঝে মধ্যে ছোটখাটো জটিলতা সামনে এলেও তা কাটিয়ে ওঠা গেছে সহজেই। তবে শেষ দিকে করোনার কারণে পড়তে হয় ভোগান্তিতে। অবস্থা এমন হয়েছিল যে প্রয়োজনের অর্ধেক লোকবল দিয়ে চালাতে হয়েছে কাজকর্ম। তারপর সিনক্রোনাইজ আছে, কোনটার পরে কোন কাজটা করতে হবে। যেমন আমরা রোডের স্ল্যাব করলাম, এখন আমরা করব যে প্যারাপেট ওয়াল কাজ করে যাচ্ছি। প্যারাপেট ওয়ালের পরে আমরা কাজ করব ওয়াটারপ্রুফ লেয়ার, তারপরে আমরা প্রথম লেয়ার অ্যাসফল্ট, সেকেন্ড লেয়ার অ্যাসফল্ট, তারপরে আমরা রোড মার্কিং করব, তারপরে আমরা ইলেকট্রিক লাইন লাগাবো, রোড সায়েন্সিং। এটা হলো একটা ক্রম, ঠিক এরকম। রোড স্ল্যাব বসানোর পর অক্টোবরে শুরু হওয়ার কথা সেতুর উপর পিচ ঢালাইয়ের কাজ, যা শেষ হতে সময় লাগবে মাস 3 আর এই প্রকল্পের ফলে রাজধানী ঢাকার সাথে সড়ক পথে সরাসরি যুক্ত হবে দক্ষিণ পশ্চিমের 21 জেলা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। মহামারীতে ধস নেমেছে নির্মাণ খাতে। রড, সিমেন্ট কিংবা টাইলস, প্রায় প্রতিটি সেক্টরে এখন লোকসানের মুখে। খাত সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনের মাঝে সরকারি প্রকল্পগুলো কিছুটা আশার বাণী শোনালেও বেসরকারি খাতের প্রকল্প চলমান না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অতিরিক্ত অর্থও গুনতে হচ্ছে কাঁচামাল জাহাজীকরণের সময়ও। মহামারী কাটিয়ে নির্মাণ প্রকল্পসমূহ চালু না হলে বড় ধরনের ধাক্কা এ খাতের পরিস্থিতি আরও নাজুক করে দিতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ইফতেখার আলমের রিপোর্ট। দেশের অবকাঠামো উন্নয়ন কাজ অনেকটাই থমকে আছে মহামারীর কারণে। এই খাতকে ঘিরে যে সকল উপখাত রয়েছে তাদের অবস্থা প্রতিনিয়ত নাজুকের দিকে। রড, সিমেন্ট, টাইলস বা সিরামিক্স, এই ব্যবসার খাত ও উপখাতের পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। লকডাউনের কারণে সরকারি উন্নয়ন কাজ বন্ধ যতটুকু হচ্ছে তা দিয়ে বড় প্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াই করলেও ছোট প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারছে না। দোকানপাট বন্ধ থাকায় নেই সাধারণ ক্রেতাদের কেনাকাটাও। অন্যান্য সমস্ত কলকারখানাও চলতেছে, বাট কিছু দোকানপাট বন্ধ থাকার কারণে আসলে আমরা সেল করতে পারছি না। আর সেল যেহেতু করতে পারছি না, সেক্ষেত্রে আসলে আমাদের মানি
ফ্লোটাও আসতেছে না। বছরের মাঝামাঝিতে ভালো অবস্থানে ছিল না সিমেন্ট কারখানাগুলো। বিক্রি না থাকায় উৎপাদন কমেছে। মেগা প্রকল্পে কিছুটা সিমেন্ট সরবরাহ করার জন্য বড় প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও কাঁচামাল পরিস্থিতি সংকট তৈরি করেছে। এটা শতভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। ওই সমস্ত কান্ট্রিগুলি তো COVID-19 এর কারণে তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে, যার জন্য আমাদের প্রথম আঘাত করেছে। আমরা র মেটেরিয়াল কালেকশন করতে অনেকটা হিমশিম খাচ্ছি এবং যতটুকু পাচ্ছি তা ফ্রেট এন্ড প্রাইস অনেক বেশি দিয়ে আমাদের কালেক্ট করতে হচ্ছে। অন্যতম অনুষঙ্গ রডের বাজারও মন্দা। কারখানা বন্ধের পাশাপাশি কাঁচামালের জাহাজীকরণে গুনতে হচ্ছে 3 গুণের বেশি অর্থ। সেই সাথে কারখানার শ্রমিক কর্মচারীদের বেতন, পরিষেবা বিল সহ খরচের খাতা বেশ বড় হচ্ছে। প্রণোদনার চাইতে বেশি দরকার আমাদের যেই কাজগুলি থেমে গেছে। এখনো সবগুলি বড় বড় মেগা প্রজেক্টের অধিকাংশ কাজই এখন পুরোপুরি চালু হয়নি, নামমাত্র কিছু চালু আছে। এইগুলিকে দ্রুতভাবে চালু করে দিলে আমাদের মার্কেটটা সচল হবে। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রণোদনার অর্থের পাশাপাশি নীতিগত সহায়তা পেলে মহামারীর মাঝে ব্যবসায় কিছুটা আশার আলো দেখা যাবে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সিনোফার্মার 6 কোটি ডোজ টিকা এলে তৈরি পোশাক ও কারখানা শ্রমিকদের দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। শ্রমিকদের করোনা টিকা দিতে প্রশাসনের কাছে তালিকা দিয়েছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা। সে অনুযায়ী সরবরাহ করা হচ্ছে টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি কারখানার স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এই টিকা প্রয়োগ করা হচ্ছে। এর আগে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক দেশগুলোর কাছে করোনা টিকা চেয়ে চিঠি দিয়েছে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। আমাদের মন্ত্রণালয় একটা চুক্তির মতন করেও ফেলছে, 6 কোটি ভ্যাকসিন পাবে আপনার সিনোফার্ম থেকে পাওয়া গেলেই খুব কুইকলি এটাকে কিভাবে শ্রমিকদেরকেও আপনার এই আলাদা একটা প্রোগ্রামের আওতায় নিয়ে এসে তাদেরকে দিয়ে দেওয়া যায় সে বিষয়ে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী ও নিট কারখানার শ্রমিকদের 3,000 টাকা করে এককালীন অনুদান দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ও জার্মান সরকার। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ ও বাংলাদেশ নিট পোশাক উৎপাদন রপ্তানিকারক সমিতি বিকেএমইএ সদস্যভুক্ত কারখানার শ্রমিকেরা পাবেন এই অনুদান। এতে একটি প্রকল্প হাতে নিয়েছে সংগঠন দুটি, যেখানে কারখানাগুলোর আবেদনপত্র বাছাই শেষে দেয়া হবে অর্থ। ILO ও জার্মান সরকার থেকে প্রায় 25 কোটি টাকার অনুদান পাবে বিজিএমইএ ও বিকেএমইএ। আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ ও সুনাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু দেশের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার উদ্যোগ নেন। শিক্ষাকে অধিকারে রূপান্তরিত করেছিলেন তিনি। এ সময় ইউজিসি গঠন করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন নিশ্চিত করেন জাতির জনক। দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশংসা করেন আলোচকরা। মহামারীতে 4 মাস বন্ধ থাকার পর গেল 16 আগস্ট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়, কিন্তু শুরু হয়নি ফ্লাইট চলাচল। কারণ আরব আমিরাত সহ বিভিন্ন দেশ এখনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। এতে উৎকণ্ঠায় আছেন আটকা পড়া প্রবাসীরা। শাহরিয়ার অপু সংযুক্ত আরব আমিরাত থেকে 3 মাস আগে দেশে এসে করোনার কারণে আর ফিরতে পারেননি। ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, তবে টিকিট না মেলায় ফেরা অনেকটাই অনিশ্চিত। যেমন অনিশ্চিত এমন হাজারো প্রবাসীর ভবিষ্যৎ। আমি যদি যাইতে না পারি 10 সেপ্টেম্বরের ভিতরে, তাহলে আমার পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে, আমার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে। তখন আমাকে আবার নতুন করে দুবাইয়ের ভিজিট ভিসা যখন ওপেন হবে, তখন ওই ভিজিট ভিসা নিয়ে দুবাইতে এন্ট্রি করে তারপরে গিয়ে আমাকে আবার লাইসেন্স করতে হবে, আবার আমাকে ওয়ার্ক পারমিট আর পাসপোর্টে স্টাম্পিং হবে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে 5টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করে, যার 4টি মধ্যপ্রাচ্যে। 4 মাস বন্ধ থাকার পর এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত হলেও তা শুরু করা যাচ্ছে না, কারণ মূল গন্তব্য আরব আমিরাত সরকার তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়নি। সেই সাথে বাধা রয়েছে ওমান, কাতার আর সৌদি সহ অন্যান্য দেশেও। কেউ থার্ড কান্ট্রি কোয়ারেন্টাইন করে যাচ্ছে, এটা তো প্রচুর খরচ হচ্ছে তাদের 2 লাখ, 1,80,000 বা তারও বেশি।
তো একটা দুবাইয়ের লেবার প্যাসেঞ্জার এত টাকা খরচ করে তো তার যাওয়ার কোনো মানে সামর্থ্য নেই। সংশ্লিষ্টদের আশ্বাস, শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। তবে শুরুতে বিদেশ থেকে যাত্রীরা আসতে পারলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম থেকে যেতে পারবে না মধ্যপ্রাচ্যগামীরা, কেবল ট্রানজিট যাত্রীরাই যেতে পারবেন। সরকার এই দেশগুলোতে যোগাযোগ বাড়ানোর জন্য, যোগাযোগ পুনঃস্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্বিপাক্ষিক ভূপাক্ষিকভাবে এই কার্যক্রমগুলো চলছে। বিদেশগামী কর্মীরা যেতে পারবে, আশা রাখছি অতি শীঘ্রই সেটা হবে। করোনাকালে বিভিন্ন দেশকে ফ্লাইট ছাড়ার 4 ঘন্টা আগে বিমানবন্দরে করোনার র্যাপিড পিসিআর টেস্টের বাধ্যবাধকতা দেয় আরব আমিরাত সরকার। সম্প্রতি এমন 9টি দেশ সে শর্ত পূরণ করে ফ্লাইট চালুর সুযোগ পায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে সরকারের সামাজিক নিরাপত্তা ভাতা পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ভিড় এড়িয়ে টাকা তোলা যাচ্ছে বাড়ির পাশের নগদ এজেন্টের কাছ থেকে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়। নগদের সেবা এখন শহর থেকে বন্দর, কেন্দ্র থেকে প্রান্ত সবখানে। সরকারের সামাজিক নিরাপত্তা ভাতা টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকার মানুষের হাতে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এখন আর ব্যাংকে গিয়ে ভাতা উত্তোলনের প্রয়োজন নেই। ভিড় এড়িয়ে টাকা তোলা যাচ্ছে বাড়ির পাশে নগদ এজেন্টের কাছ থেকে। চলতি অর্থ বছরে 2.5 কোটি সুবিধাভোগীর কাছে সরকারি সহায়তার টাকা যাচ্ছে এই সার্ভিসের মাধ্যমে। এরই মধ্যে টাঙ্গাইলে 2 লাখের বেশি মানুষ পেয়েছেন ভাতা। ভালো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিছে। আগে কষ্ট করে প্রতিবন্ধী ভাতা নিতে লাগতো, আমরা মোবাইলে টাকা পাচ্ছি, যখন তখনই পাচ্ছি, ওটা আমাদের সুবিধা হয় আর কি। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সোনালী ব্যাংকের 2টি শাখা থেকে ভাতা বিতরণ করা হতো। বর্তমানে 360টির অধিক এজেন্ট পয়েন্ট আছে নগদের, যেখান থেকে ভাতা বিতরণ করতে পারছি। আমরা যে ভাতা বিতরণ করছি এটা আমরা 100% নিশ্চয়তার সাথে ভাতা বিতরণ করতে সক্ষম হয়েছি। এই সহায়তার অর্থ ছাড়াও সরকারি সুরক্ষা ভাতার টাকা মাত্র 3 মাসে স্বচ্ছতার সাথে বিতরণ করেছে নগদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর রাতের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।